প্রাচীন ইতিহাসের এই গল্প বলার আসরে তোমাদের সবাইকে স্বাগত। আচ্ছা, চোখ বন্ধ করে ৩,০০০ বছর আগের একটা রাতের কথা একটু কল্পনা করো তো। চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে, একটা বিশাল দুর্ভেদ্য নগরী চোখের সামনে হুড়মুড় করে ধসে পড়ছে। মানুষ প্রাণ ভয়ে দিকবিদিক ছুটছে, মন্দিরগুলো ভেঙে পড়ছে। আর দূরে দাঁড়িয়ে আছে একটা বিশাল কাঠের ঘোড়া, যাকে মাত্র কয়েক ঘণ্টা আগেও শহরের মানুষ বিজয়ের প্রতীক ভেবেছিল। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমরা ট্রোজন যুদ্ধের গল্প বলছি। এমন এক গল্প যা হাজার হাজার বছর ধরে মানবজাতিকে আচ্ছন্ন করে রেখেছে। শহরের এই মর্মান্তিক পরিণতিটা কিন্তু এড়ানো যেত। এই জ্বলন্ত শহরের পেছনের ট্র্যাজেডি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই সতর্ক বার্তার কাছে, যা কেউ কানে তোলেনি। ট্রোজান পুরোহিত লাউকুনের এই বিখ্যাত উক্তিটা খেয়াল করো। তিনি চিৎকার করে সবাইকে সাবধান করেছিলেন, বলেছিলেন গ্রিকদের ওই উপহারকে বিশ্বাস না করতেন। কিন্তু কেউ শোনেনি। যে কাঠের ঘোড়াকে ট্রয়বাসী নিজেদের জয় হিসেবে উৎসব করে শহরের ভেতরে নিয়ে এসেছিল, ঠিক সেই ঘোড়ার পেটেই লুকিয়েছিল তাদের শহরের মৃত্যু। ঠিক আছে, চলো এবার মূল ঘটনাগুলোর গভীরে যাওয়া যাক। অতিকথা আর প্রাচীন ইতিহাসের বাস্তবতার মধ্যকার পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করি। এই টাইমলাইনটা একটু ভালো করে খেয়াল করো। এখানে একটা দারুণ ব্যাপার আছে। দেবতাদের জাদুর গল্প আর আসল ইতিহাসের মধ্যে বিশাল একটা ফারাক আছে। ইতিহাস বলে আসল ব্রোঞ্জ যুগের সংঘাতটা ঘটেছিল আনুমানিক ১৩০০ থেকে ১২০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। অথচ বিখ্যাত গ্রিক কবি হোমার তার মহাকাব্য ইলিয়াড রচনা করেছেন তারও কয়েকশো বছর পর। ভাবতে পারো, হোমার ১০ বছরের লম্বা এক যুদ্ধের মাত্র কয়েক সপ্তাহের কাহিনী নিয়ে লিখেছিলেন, কিন্তু তার ওই লেখায় এই সংঘাতকে চিরকালের জন্য অমর করে রেখেছে। তোমাদের বলে রাখি, সেই সময়টা কিন্তু ছিল এক বিশাল ক্ষমতার যুগ। এটা লোহার ব্যাপক ব্যবহারের অনেক আগের কথা। রাজারা তখন ব্রোঞ্জের বর্ম পরে রণক্ষেত্রে যেত। মিশর, হিট্টাইট সাম্রাজ্য, মাইসিনিয়ান গ্রিস এবং ব্যাবিলনের মতো বিশাল সব নগর সভ্যতা তখন পৃথিবীর বুকে আধিপত্য বিস্তার করে আছে। আর ঠিক সেই সময়েই এজিয়ান সাগরের কাছে সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এক প্রবল পরাক্রমশালী নগরী, ট্রয়। এবার আমরা দেবতাদের রোম্যান্টিক গল্প থেকে একটু সরে এসে ব্রোঞ্জ যুগের কঠিন ভৌগোলিক আর অর্থনৈতিক বাস্তবতার দিকে তাকাব। এই স্লাইডটার সবচেয়ে আকর্ষণীয় দিকটা কি জানো? ট্রয়ের কৌশলগত অবস্থান। একটু ভেবে দেখো, বর্তমান তুরস্কের উত্তর পশ্চিমে দার্দানেলিস প্রণালীর ঠিক মুখেই ছিল ট্রয়। এটা আক্ষরিক অর্থেই ছিল এশিয়া এবং ইউরোপের মাঝখানের প্রবেশদ্বার। তার মানে হল, যে কোনো বণিক, জাহাজ বা সম্পদ পার হতে গেলেই ট্রয়ের আধিপত্য স্বীকার করতে হতো। আর এই অবিশ্বাস্য সম্পদের কারণে পুরো অঞ্চলে ট্রয়কে নিয়ে একটা ঈর্ষা তৈরি হয়েছিল। সত্যি বলতে কি, এই ঈর্ষা আর বাণিজ্যের লোভের কারণে ট্রয়ের বিরুদ্ধে একটা আঞ্চলিক যুদ্ধ হওয়াটা যেন অবধারিতই ছিল, সেখানে পৌরাণিক প্রেমের গল্প থাকুক আর না থাকুক। তবে পুরাণ কিন্তু আমাদের অন্য গল্প শোনায়। পুরাণের মতে এই ভয়াবহ যুদ্ধের স্ফুলিঙ্গটা এসেছিল একটা ঐশ্বরিক বিয়েবাড়ি থেকে। সেখানে সবচেয়ে সুন্দরীর জন্য লেখা একটা সোনালি অ্যাপেল ছুঁড়ে দেয়া হয়, আর অমনি দেবী হেরা, অ্যাথেনা এবং আফ্রোদিতির মধ্যে শুরু হয়ে যায় তুমুল দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের বিচারক হিসাবে বেছে নেওয়া হয় ট্রয় রাজকুমার প্যারিসকে। প্যারিস আফ্রোদিতিকেই বিজয়ী ঘোষণা করে, কারণ দেবী তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারীকে এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর সেই পৃথিবীর সবচেয়ে সুন্দর নারীটি কে ছিলেন জানো? স্পার্টার রাজা মেনেলাউসের স্ত্রী, হেলেন। প্যারিস যখন হেলেনকে নিয়ে ট্রয় পালিয়ে যায়, তখন সেটা কেবল একটা সাধারণ অপহরণ ছিল না। এই একটা ঘটনাই পুরো গ্রিক বিশ্বকে যুদ্ধের জন্য এক করে ফেলেছিল। হেলেন ইতিহাসে পরিচিত হয়ে ওঠেন সেই নারী হিসেবে যে মুখ হাজারো জাহাজ ভাসিয়েছিল। হেলেনকে তো ফিরিয়ে আনতে হবে, তাই না? রাজা মেনেলাউস তখন তার ভাই মাইসিনির রাজা আগামেমননের কাছে সাহায্য চাইলেন, আর এর ফলেই তৈরি হল প্রাচীন ইতিহাসের সবচেয়ে বড় নজিরবিহীন এক সামরিক জোট। স্পার্টা, মাইসিনি, ইথাকা, আর্গোস এবং পাইলোসের মতো শক্তিশালী রাজ্যগুলো এক ছাতার নিচে চলে এলো। তাদের সবার লক্ষ্য ছিল একটাই, আর সেটা অত্যন্ত ভয়ঙ্কর: রাজা প্রিয়ামের ট্রয় নগরীকে মাটির সাথে মিশিয়ে দেওয়া। আর এই মহাযুদ্ধে আমরা দেখতে পাই প্রাচীন বিশ্বের সবচেয়ে বিখ্যাত দুই প্রতিদ্বন্দ্বীকে। চলো তাদের একটু চিনে নিই। অ্যাখেলেস বনাম হেক্টর। এই দুজনের পার্থক্যটা কিন্তু দারুণ। একদিকে আছেন গ্রিকদের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা অ্যাকিলিস, অভিজাত মর্মিডনদের নেতা। সে প্রায় অজেয়, আর তার রাগের কথা তো বলে শেষ করার মতো নয়। অন্যদিকে আছেন ট্রয়ের রক্ষক, রাজা প্রিয়ামের পুত্র হেক্টর। হেক্টর কিন্তু কোনো দেবতা বা অজেয় কেউ নন। সে সম্পূর্ণ মরণশীল একজন মানুষ। সে লড়ছে শুধু তার মানুষ আর শহরের প্রতি ভালোবাসা আর কর্তব্য থেকে। অ্যাকিলিসের এই দৈবক্রোধ আর হেক্টরের বাস্তব মানবিকতা, এই দ্বন্দ্বটাই তো কাহিনীকে প্রাণ দেয়, তাই না? যুদ্ধের এক পর্যায়ে অ্যাকিলিস কিন্তু রাগ করে যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছিল।
কিন্তু যেই তার বন্ধু প্যাট্রোক্লাস মারা গেল, সে আক্ষরিক অর্থে এক অনিয়ন্ত্রিত ক্রোধ নিয়ে পাগলের মতো ফিরে আসে। সেই কিংবদন্তি লড়াইয়ে অ্যাকিলিসের হাতে হেক্টরের মৃত্যু হয়। প্রাচীন সাহিত্যের সবচেয়ে আবেগঘন মুহূর্তটা ঘটে ঠিক এর পরেই। একটু ভেবে দেখো, একজন বৃদ্ধ রাজা প্রিয়ামকে রাতের অন্ধকারে শত্রুর তাঁবুতে চুপি চুপি ঢুকতে হচ্ছে শুধুমাত্র তার ছেলের মৃতদেহটা ফেরত চাওয়ার জন্য। কতটা মর্মান্তিক! গল্পের এই পর্যায়ে এসে আমরা পৌঁছাই সেই চরম ট্র্যাজেডিতে, ট্রয়ের পতন। টানা 10টা বছর পার হয়ে গেল, এত রক্তপাতের পরেও কিন্তু কোনো পক্ষই জিততে পারছিল না। ট্রয়ের দেয়াল ছিল আসলেই দুর্ভেদ্য। তখন গ্রিক রাজা ওডিসিউসের মাথায় একটা চরম বুদ্ধি এলো। গ্রিকরা পিছু হটার অভিনয় করল আর সৈকতে ফেলে রেখে গেল একটা বিশাল কাঠের ঘোড়া। ট্রয়বাসী ভাবল এটা দেবতাকে দেওয়া উপহার, কিন্তু এর ভেতরেই লুকিয়েছিল গ্রিকদের সেরা সব সৈন্যরা। যে দেয়াল 10 বছরে ভাঙা যায়নি, একটা মাত্র প্রতারণা তা অনায়াসেই পার করে ফেলল। আর সবচেয়ে বড় ট্র্যাজেডিটা কি জানো? এই বিপদের কথা কিন্তু আগেই বলা হয়েছিল। আমি শুরুতেই বলেছিলাম, পুরোহিত লাউকুন আর রাজকুমারী ক্যাসান্ড্রা বারবার শহরবাসীকে এই কাঠের ঘোড়ার ব্যাপারে সাবধান করেছিলেন। ক্যাসান্ড্রা তো শহরের ধ্বংস চোখের সামনে দেখতে পাচ্ছিলেন, কিন্তু কেউ তাদের কথা বিশ্বাস করেনি। আর তার ফল? রাতের অন্ধকারে ঘোড়ার ভেতর থেকে গ্রিক সৈন্যরা বেরিয়ে আসে, ভেতর থেকে শহরের দরজা খুলে দেয়, রাজা প্রিয়ামকে হত্যা করা হয় এবং এক সময়ের জাঁকজমকপূর্ণ ট্রয়নগরী পুড়ে একেবারে ছাই হয়ে যায়। তো কাব্যিক অতিকথার গল্প তো অনেক হলো, এবার চলো আমরা একটু মাটির কাচের ইতিহাসে পা রাখি। ঐতিহাসিক বাস্তবতা উন্মোচন। এতক্ষণ যা শুনলে সেটা কি শুধুই মহাকাব্যের কল্পনা? একদম না। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল, ট্রয় কেবল একটা সুন্দর কবিতার লাইন ছিল না, এটা আক্ষরিক অর্থেই একটা বাস্তব জায়গা ছিল। 1870 সালে জার্মান প্রত্নতত্ত্ববিদ হাইনরিখ শ্লিমান বর্তমান তুরস্কের হিসারলিক নামের একটা জায়গায় মাটি খোঁড়া শুরু করেন, আর সেখানেই প্রত্নতাত্ত্বিকরা এমন একটা জায়গার সন্ধান পান যা হোমারের ট্রয় হওয়ার জোর দাবি রাখে। আর এই খনন কাজ থেকে যে দৃশ্যটা বেরিয়ে এলো সেটা সত্যি রোমাঞ্চকর। বিজ্ঞানীরা মাটি খুঁড়ে দেখেন সেখানে শুধু একটা শহর নয়, বরং একটা শহরের উপর আরেকটা, তার উপর আরেকটা, এভাবেই স্তরে স্তরে শহরগুলো সাজানো। অবিশ্বাস্য হলেও সত্যি, তারা সেখানে ট্রয়ের অন্তত 9টি আলাদা আলাদা স্তরের খোঁজ পান। হাজার হাজার বছর ধরে ধ্বংস আর নির্মাণের এক বাস্তব প্রমাণ লুকিয়েছিল ওই মাটির নিচে। মাটি খুঁড়ে পাওয়া এই প্রমাণগুলো হোমারের মহাকাব্যের সাথে একেবারে খাপে খাপে মিলে যায়। ট্রয় 6 এবং ট্রয় 7 নামের স্তরগুলোতে যুদ্ধের মারাত্মক ধ্বংসলীলা আর আগুনের স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। শুধু তাই নয়, প্রাচীন হিটিটাইট সাম্রাজ্যের নথিতে উইলুসা নামের একটা জায়গার উল্লেখ আছে, যা ইতিহাসবিদরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে ওটাই ছিল আমাদের এই ট্রয় নগরী। তার মানে দাঁড়ায়, সেই পৌরাণিক মহাকাব্যটা আসলে ব্রোঞ্জ যুগের একটা সত্যিকারের ভয়াবহ যুদ্ধেরই ছায়া। ইতিহাস আর অতিকথার এই টানাপোড়েন আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। ট্রোজান যুদ্ধ কি কেবলই একটা সুন্দর গল্প, নাকি মানুষের অহংকার আর ক্ষমতার লোভে ধ্বংস হওয়া একটা বাস্তব সাম্রাজ্যের জ্বলন্ত ছায়া? 3000 বছর পেরিয়ে গেছে, ট্রয়ের দেয়াল মাটির সাথে মিশে গেছে, কিন্তু ক্ষমতা, প্রেম, প্রতারণা আর অহংকারের এই গল্পগুলো আজও কিন্তু আমাদের ভাবায়। এই অমীমাংসিত রহস্য আর চিরন্তন মানবিক দুর্বলতাগুলোই হয়তো ট্রয়কে আমাদের মাঝে চিরকালের জন্য অমর করে রেখেছে।